জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ইতিমধ্যেই ফেব্রুয়ারি মাসের একটি একাদশী পার হয়ে গেছে, যার নাম ছিল ভৈমী বা জয় একাদশী। ফেব্রুয়ারি মাসে আরেকটি একাদশী রয়েছে, যে একাদশীর নাম হলো বিজয়া একাদশী। তাহলে বন্ধুরা, আপনারা কি জানেন এই বিজয়া একাদশী কবে পালন করতে হবে, কিভাবে পালন করবেন এই বিজয়া একাদশী, আর এই একাদশী পালন করার সময় কি কি বিষয় খেয়াল রাখতে হবে সেই সম্পর্কে আজ আমি আপনাদের জানাবো। এছাড়াও থাকছে বিজয়া একাদশীর মাহাত্ম্য কথা। তাহলে চলুন আজ আমরা এই বিষয়ে অবগত হই। নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। তাহলে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে চলুন এই বিজয়া একাদশী সম্পর্কে জানা যাক, এবং কবে 2025 সালে অর্থাৎ এই বছর কবে পড়েছে এই একাদশী, কিভাবে পালন করবেন, সমস্তটাই এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানাবো। তাহলে সবার প্রথমে জেনে নিই এই বিজয়া একাদশী কবে পড়েছে। ফেব্রুয়ারি মাসের যে দ্বিতীয় একাদশী তিথি, সেটি হলো ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি। এই তিথিকে বিজয়া একাদশী তিথি বলা হয়। এই একাদশী তিথি শুরু হবে 23শে ফেব্রুয়ারি দুপুর 1:55 আর এই একাদশী তিথি শেষ হবে 24শে ফেব্রুয়ারি দুপুর 1:44। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 24শে ফেব্রুয়ারি সোমবার এই বিজয়া একাদশী পালিত হবে। তাহলে চলুন এবার বিজয়া একাদশী সম্পর্কে জানা যাক। বিজয়া একাদশী একটি পবিত্র ও শক্তিশালী উপবাস, যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ ব্রত। বিজয়া একাদশী সুখ, সমৃদ্ধি এবং সাফল্যের প্রতীক। এই একাদশীর দিনে বেশি বেশি করে হরিনাম জপ করা উচিত, সাথে ভগবদ গীতা পাঠ করা উচিত, হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করা উচিত এবং ভগবান বিষ্ণুর আরাধনা করা উচিত। ভগবান বিষ্ণুর আরাধনার সাথে লক্ষ্মী পুজো করুন। এছাড়া তুলসী পুজো করুন। হিন্দু ধর্মে 365 দিনই তুলসী দেবীর পুজো করা সর্বোত্তম কাজ। তাই এই একাদশীর দিনে মা তুলসীর পুজো সম্পন্ন করুন। পুজোর সাথে তুলসী তলায় একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। সেই কাজটি কিন্তু করতে ভুলবেন না। তার সাথে সাথে জল দান, তুলসী প্রদক্ষিণ করা সর্বোত্তম কাজ। অনেকের মনে এই ধারণা থাকে যে এই একাদশী আমরা কিভাবে পালন করব। এই একাদশী আপনারা নির্জল উপবাস করতে পারেন, সেটি সর্বোত্তম উপবাস। তবে যদি কেউ একদম নির্জল উপবাস না করতে পারেন, তাহলে ফলমূল আদি খেয়েও এই উপবাস করতে পারেন। এছাড়াও ফলমূল ছাড়াও আপনারা বিভিন্ন সবজি রান্না করে খেতে পারেন। আলুর চিপস, পায়েস, সাবুদানার পায়েস, কাজু বাদাম, দুধ, কাঠবাদাম এই সমস্ত খাবার খেতে পারেন। তবে শুধু একটি জিনিস মনে রাখবেন, এই সমস্ত রান্নার ক্ষেত্রে বিশুদ্ধ ঘি বা সাদা তেল ব্যবহার করবেন। সর্ষের তেলটা এই দিনে ব্যবহার করবেন না। কিছু কিছু নিয়ম এই একাদশীর দিন পালন করবেন। সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। তারপর স্নানের ক্রিয়া সম্পন্ন করবেন। পারলে গঙ্গায় স্নান করুন, আর যদি একান্তই গঙ্গায় যাওয়া না হয়ে থাকে, তাহলে বাড়িতেই ওম গঙ্গা মন্ত্রটি 3 বার উচ্চারণ করে স্নানের ক্রিয়া সম্পন্ন করে সূর্যদেবকে প্রণাম ক্রিয়া সম্পন্ন করুন। সূর্যদেবের প্রণাম মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদুদীপ ধান্তারিং সর্বপাপঘ্নাং প্রণতোস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে সূর্যদেবের প্রণামের কার্যটি সম্পূর্ণ করুন। তারপর পুজোর রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে এই একাদশীর জন্য সংকল্প গ্রহণ করুন। শুধুমাত্র এই একাদশী ব্রত পালন করলেই হবে না, তার জন্য নিজেকে ব্যবহার আচার আচরণের জন্য প্রস্তুত করতে হবে নিজেকে। একাদশীর আগের দিনই আপনাকে সংযম পালন করতে হবে। পারলে নিরামিষ ভোজন করুন এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই দন্তমার্জন করে ঘুমাবেন। আরেকটি বিষয়, একাদশীর দিন একটু খেয়াল রাখবেন যাতে কোনো রকম রক্তক্ষরণ না হয়। বিভিন্ন সময় দেখা যায় ফল কাটতে গিয়ে হাত কেটে যায়, সেই সমস্ত কাজগুলো একটু সাবধানের সহিত করবেন। এই একাদশীর নামে কিন্তু বিজয় একাদশী, তাহলে তো বুঝতেই পারছেন এই একাদশী কিন্তু বিজয় নিয়ে আসে। এছাড়া এই একাদশীর কথা পদ্মপুরাণ ও স্কন্দপুরাণে বর্ণনা পাওয়া যায়। কথিত আছে যে
যখন কোনো ব্যক্তি শত্রু দ্বারা বেষ্টিত থাকলে বিজয়া একাদশীর উপবাস করে কঠিন পরিস্থিতিতেও বিজয় নিশ্চিত করা যায়। এছাড়া বিজয় একাদশীর অর্থ হলো এমন এক একাদশী যা বিজয় দান করে। 2025 সালে বিজয় একাদশী পালন করতে হবে 24শে ফেব্রুয়ারি সোমবার। বিজয় কামনা করে উপবাস রাখার ঐতিহ্য রয়েছে এই দিনে। এছাড়া আরও জানা যায় যে প্রাচীনকালে এই উপবাসের প্রভাবে তাদের নিশ্চিত পরাজয়কে বিজয়ে রূপান্তরিত করেছেন অনেক রাজা সম্রাট। রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে বিজয় একাদশীর উপবাস পালন করেছিলেন শ্রীরাম। লঙ্কা জয়ের জন্য ঋষি বাগদলভের পরামর্শে সমুদ্র তীরে বিজয়া একাদশীর উপবাস করেছিলেন তিনি, যার প্রভাবে রাবণ নিহত হন এবং লঙ্কা জয় করেন ভগবান রাম। তাহলে চলুন এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করা যাক। আশা করছি এই একাদশীর মাহাত্ম্য কথা আপনাদের সমৃদ্ধ করবে। স্কন্দ পুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয় নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র, সীতা ও লক্ষ্মণ সহ 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ু সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরামচন্দ্র প্রদত্ত অঙ্গুরীয় আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্রে তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়? উত্তরে লক্ষ্মণ বললেন, সর্বজ্ঞতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছু নেই। তবে বক্তালভ্য নাম এক মুনি এই দ্বীপে বাস করতেন। লক্ষ্মণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন। মুনিবর শ্রীরামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। শ্রীরামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন। সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক এক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করতে হবে। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখা ভালো। দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে বিধি অনুসারে পুজো নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে। তারপর এই মূর্তি ব্রতজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত। এই ব্রত কথা শ্রবণ কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। সমাপ্ত। তাহলে আজকের এই ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।